আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমরা আজকে 2024 সালে অনুষ্ঠিত পরীক্ষার আলোকে ইংলিশ কোশ্চেন অ্যানালাইসিসের যে ধারাবাহিকটি শুরু করেছি, এই ধারাবাহিকের আজকে পার্ট 3 নিয়ে আমরা কথা বলবো। আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে আমাদের এই ধারাবাহিকটি মূলত সাজানো হয়েছে 2024 সালে জানুয়ারি থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে, এই পরীক্ষার যে ইংলিশ অংশটুকু রয়েছে, এই ইংলিশ অংশের প্রশ্নের ধারাবাহিক সমাধানে এই সিরিজটি এই কারণে আমরা শুরু করেছি। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে চলমান যে পরীক্ষাগুলো, এই পরীক্ষার প্রশ্নপত্র সামনে যে পরীক্ষাগুলো হবে সেসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজটির মাধ্যমে আরো একটি বিষয় আপনি ক্লিয়ার হতে পারবেন, সেটি হচ্ছে যে সাম্প্রতিক সময়ে কি কি টপিক থেকে কোশ্চেন করা হচ্ছে, কোন কোন টপিকগুলোকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং কোন কোন গ্রামাটিক্যাল নিয়মগুলোকে বারবার রিপিট করা হচ্ছে। এই সামগ্রিক ব্যাপারগুলো এই সিরিজ থেকে আপনি জানতে পারবেন। সো আমি মনে করি সার্বিক দৃষ্টিকোণ থেকে এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ। তো শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ প্রত্যেকে একটু নিশ্চিত করুন যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেকে একটু নিশ্চিত করুন যে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। চলুন আমরা কথা বাড়াবো না, আজকে প্রথম প্রশ্নটা নিয়ে কথা বলা যায়। 31 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে, এটি আসছে আমাদের অফিস সহায়ক বস্ত্র অধিদপ্তরের 24 সালে। হি ডাইড ড্যাশ ক্যান্সার। আপনারা যারা আমার সাথে ক্লাস টিতে যুক্ত হয়েছেন তারা প্রত্যেকেই যখন যে প্রশ্নটা শো করব, যদি সঠিক উত্তর জানা থাকে দয়া করে কমেন্টে জানিয়ে দিবেন। ওকে, মাশাআল্লাহ। এখন দেখুন, এই জায়গায় বাক্যটা খেয়াল করে দেখেন, এখানে কি আছে? রোগ আছে, ক্যান্সার। ক্যান্সার কি একটা রোগ, অর্থাৎ একটা রোগের নাম। আমাদের ডাই ভার্বটা অনেকভাবেই ব্যবহৃত হয়। এটা নিয়ে আমার একটা টেকনিক সহ একটা ভিডিও আমার পেজে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখানে বিশেষ করে রোগের ক্ষেত্রে আমরা মূলত ডাই অফ ইউজ করে থাকি। কি ইউজ করে থাকি? ডাই অফ, রোগে মারা যাওয়া। আবার আমি রোগে মারা যাওয়া, আবার আমরা ডাই বাই মূলত ব্যবহার করে থাকি দুর্ঘটনায় মারা যাওয়া। ঠিক আছে, ওকে। আপনারা একটু আপনাদের অবস্থান থেকে যদি উত্তর সঠিক উত্তর জানা থাকে তাহলে একটু দ্রুত কমেন্ট করে ফেলুন। কথা বুঝতে পারছেন কিনা? ওকে, তারপর আমরা যদি দেখি ডাই অফ, এটা হচ্ছে একে একে মারা যাওয়া। তো যাই হোক, আমাদের এখানে যেহেতু ক্যান্সার বলা হচ্ছে রোগ, তাহলে রোগে আমরা মনে রাখবো কি? ডাই অফ। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে ডে নাম্বার। ক্লিয়ার? এবার 32 নম্বর প্রশ্নটা দেখা যাক। 32 নম্বর প্রশ্নে কি বলা আছে? এখানে বলা হচ্ছে রাইট দ্য নাউন অফ চোজ। আমাদের চোজ শব্দটা হচ্ছে একটা ভার্ব, পছন্দ করা, চোজ করা, ভার্ব। এই ভার্বটার নাউন ফর্মটা জানতে চাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? আমরা এখানে যে চোজেন দেখতে পাচ্ছি, এই চোজ ভার্বটার এটা বি থ্রি ফর্ম। কি ফর্ম? বি থ্রি ফর্ম। আর এটাতে আইএনজি যুক্ত করা হয়েছে। ওকে, আর এই ফরম্যাটটা টোটালি এখানে দেখতে পাচ্ছেন চয়েস, এটি হচ্ছে মূলত আমাদের নাউন। আপনার নাউনের সাফিক্স যারা পড়েছেন তারা জানেন যে সি ই, সি ওয়াই,
এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে তারা কে? নাউন। যেমন আমরা যদি বলি অ্যাডভাইস, প্র্যাকটিস, তাই কিনা, প্রাইভেসি, অর্থাৎ এই সাফিক্স গুলো যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে সেটি হচ্ছে নাউন। তাহলে 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। ঠিক আছে, এবার 33 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে? বলা হচ্ছে গো দেয়ার এট ওয়ান্স। এট ওয়ান্স হচ্ছে এক্ষুনি, এখনই, এক্ষুনি। কথা বুঝতে পারছেন কিনা? এখানে গো দেয়ার এট ওয়ান্স, এক্ষুনি সেখানে যাও, এখনই সেখানে যাও। তাহলে বলা হচ্ছে এটা কোন টাইপের সেন্টেন্স হবে? আমাদের ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি নাকি ইন্টারোগেটিভ? আমরা জানি ইন্টারোগেটিভ বাক্য হতে গেলে এটা প্রশ্নবোধক বাক্য হতে হয়, তাই না? প্রশ্নবোধক। কিন্তু এই বাক্যটা প্রশ্নবোধক না, সঙ্গত কারণেই এটি হবে না। এক্সক্লেমেটরি বাক্য হয় মূলত বিস্ময়সূচক বাক্য, দুঃখ, দুর্দশা, আকস্মিক অবস্থা প্রকাশের ক্ষেত্রে। তার মানে এই বাক্যটাতে এটা বোঝানো হচ্ছে না। অবজেক্টিভ এটা ব্যবহার করা হয় প্রার্থনা, আশীর্বাদের ক্ষেত্রে, এখানে এটাকেও বোঝানো হচ্ছে না। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে কি জাতীয় কনসেপ্ট বোঝানো হচ্ছে? এটা একটা আদেশ বোঝানো হচ্ছে। কি আদেশ? এখনই সেখানে যাও, এখনই সেখানে যাও। আর আমরা জানি কোন বাক্য দ্বারা যদি আদেশ বোঝানো হয়, যদি নিষেধ বোঝানো হয়, তারপর আদেশ, নিষেধ, তারপর অর্ডার থেকে শুরু করে যত কিছু, কথা বুঝতে পারছেন কিনা, প্রস্তাব, কমান্ড ইত্যাদি যখন বোঝানো হয় তখন ওই বাক্যটা হচ্ছে মূলত আমাদের ইম্পারেটিভ বাক্য। আর ইম্পারেটিভ বাক্যের আরেকটা ক্যারেক্টার হচ্ছে এই বাক্যটি সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়, অথবা বাক্যটা লেট দিয়ে শুরু হয়। ঠিক আছে, আর প্রদত্ত বাক্যে এটি হচ্ছে ভার্ব, তার মানে বাক্যটি আমার ভার্ব দ্বারা শুরু হয়েছে। সঙ্গত কারণে আমার সঠিক উত্তর হচ্ছে কি? ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলুন তো? সঠিক উত্তর হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। এরপর 34 নম্বর প্রশ্নটা দেখুন। 34 নম্বর প্রশ্নে কি বলা আছে? দ্য অ্যান্টোনিম অফ পোলাইট ইজ। পোলাইট শব্দটার অ্যান্টোনিম মানে আমার বিপরীত শব্দ জানতে চাওয়া হয়েছে। বিপরীত শব্দ। আর পোলাইট, পোলাইট শব্দটা হচ্ছে ভদ্র। ভদ্র এখানে সিভিল শব্দটা কিন্তু বেসামরিক অর্থেও ব্যবহার করা হয়, আবার এই শব্দটা কিন্তু আমাদের ভদ্র অর্থেও ব্যবহার করা হয়। বুঝতে পারছেন কিনা? কনফিউজ তো বুঝেনি, সংশয় তৈরি করা। আর কার্টিয়াস শব্দটাকেও ভদ্র অর্থে ব্যবহার করা হয়। তার মানে এ নম্বর সঠিক উত্তর হবে না, কনফিউজ হওয়ার প্রশ্নই আসে না। সি নাম্বার হবে না। রুড যেটাকে অভদ্র অর্থে ব্যবহার করা হয়, এটি হচ্ছে মূলত আমাদের বিপরীত শব্দ। কি বলেন তো? এটি হচ্ছে বিপরীত শব্দ, যার কারণে দ্য অ্যান্টোনিম অফ পোলাইট শব্দটার সঠিক উত্তর হচ্ছে রুড। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। এবার আমরা 35 নম্বর প্রশ্নটা দেখব। 35 নম্বর, কোনটি মানে কোন বাক্যটি আসলে শুদ্ধ? এটি একটি আর্টিকেল থেকে প্রশ্ন আসছে। আপনারা জানেন যে সমগ্র জাতি বোঝাতে সমগ্র জাতি বোঝাতে আমরা যেমন দি ব্যবহার করি, দা কাউ গরু, দা ডগ কুকুর, একইভাবে আমরা দা অ্যান্ড ইউজ করি।
যদিও আমাদের এ অথবা এন দ্বারাও আমাদের কি সমগ্র জাতিকে বোঝাতে পারে। তো এখানে প্রশ্নে খেয়াল করে দেখেন, এখানে বলা হচ্ছে অ্যান্ড ইজ দ্য ইন্টেলেকচুয়াল এনিমেল। আমাদের এখানে বাক্যটার স্ট্রাকচার একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে কোনো বাক্যে যদি বি ভার্ব মেইন ভার্ব হয়, এখানে যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয়, কি হয় বলেন তো? যদি সিঙ্গুলার হয় তাহলে এখানে যে নাউনটা হবে, এই নাউন অথবা নাউন ফ্রেজটাও আমার সিঙ্গুলার হতে হবে। কথাটা ক্লিয়ার? যেমন আমরা বলি কি, হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। আমি যদি বলি তারা ডাক্তার, তাহলে ডক্টরস। তাহলে দেখেন এখানে ভি ভার্ব ইউজ করেছি, যখন এটি সিঙ্গুলার হলো তখন আমি এখানে সিঙ্গুলার ব্যবহার করেছি বি ভার্বের ক্ষেত্রে। যখন আমার এটা প্লুরাল হলো তখন আমি এখানে কি ইউজ করেছি? প্লুরাল ইউজ করেছি। এটি খুবই চমৎকার একটা বেসিক, ইজি, বাট খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে আমার এন্ড বলেন, এ তো হবে না, এন্টের আগে এন হতে পারে। দা এন্ড বলেন, এন্ড বলেন, এরা হচ্ছে সিঙ্গুলার। এরা হচ্ছে কি? সিঙ্গুলার। সঙ্গত কারণে ভি ভার্ব, আমি আবারও বলছি ভি ভার্ব, ভি ভার্বের পরে এখানে আমার দা হওয়ার কোনো যুক্তিযোগ্যতা নেই। কারণ সাধারণভাবে যে নাউনটা বসবে, এই নাউনটার সাথে আমরা এ এন ব্যবহার করি। কি ব্যবহার করি? এ এন। এটা নিয়ে আমার বইতে অনেক চমৎকার আলোচনা আছে যে এখানে যে নাউনটা ব্যবহার করবে, এই নাউনটার আগে কি হবে? এ এন বসবে। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে দি আছে, এটা এই দুটো ভুল। এখানে এন আছে, বাট ইন্টেলেকচুয়াল ইউজ করতে গিয়ে এখানে আই ভাওয়েল আছে। তাহলে আই যদি ভাওয়েল থাকে তাহলে এর আগে এন বসবে, তার মানে এটাও ভুল। তাহলে একটা অপশন আছে, দ্য অ্যান্ড ইজ অ্যান ইন্টেলিজেন্ট এনিমেল, অর্থাৎ পিপিলিকা হচ্ছে একটা বুদ্ধিমান প্রাণী। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। আপনারা যখন কোনো প্রশ্ন পড়বেন, প্রত্যেকটা প্রশ্ন ভেঙ্গে ভেঙ্গে পড়বেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রশ্নকে ভেঙ্গে ভেঙ্গে পড়বেন। কারণ হচ্ছে যদি প্রশ্ন সঠিকভাবে বিশ্লেষণ করতে পারেন, আপনার প্রস্তুতির শতভাগ হয়ে যাবে। আপনি যতই নিয়ম পড়েন, যেভাবেই পড়েন না কেন, আপনার তাতে কোনো লাভ হবে না। ভেঙ্গে 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 পড়তে হবে। ক্লিয়ার? বলেন, যদি বুঝতে পারেন তাহলে দয়া করে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। হারিয়ে, যদি বুঝতে পারেন দয়া করে একটু ডান লিখে দ্রুত কমেন্ট করুন। ওকে, আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন যে বাজারের সবচেয়ে সহজ ভাষায় লেখা একটি বই। আমি সাধারণত অপ্রয়োজনীয় বিষয়ে কাউকে পরামর্শ দিই না, এবং না দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট নিজেকে বিরত রাখার চেষ্টা করি। এই বইটি যদি সত্যিকার অর্থে আমার লেখা না হতো, অর্থাৎ যখন আমার বই ছিল না, তখনও বাজারের কোনো না কোনো বইকে আমি সাজেস্ট করতাম। তো যখন বই আমার ছিল না, তখন কোনো বইকে সাজেস্ট করার অর্থই হচ্ছে সেখানে কোনো প্রশ্ন তৈরি হতো না। সবার প্রতি আমার প্রতি এক ধরনের আস্থা ছিল যে আমি মূলত ভুল জিনিস বা ভুল বিষয় মূলত সাজেস্ট করতে পারি না। কিন্তু যেহেতু এই বইতে আমার লেখা, সঙ্গত কারণেই যখন এই বইটি আমাকেই সাজেস্ট করতে হচ্ছে, তখন আপনাদের ব্যাপারে আমি সবসময় সতর্ক থাকার চেষ্টা করি। কারণ এই বইটি আমি কেন লিখলাম, এই বইটি লেখার একটা মৌলিক উদ্দেশ্য হচ্ছিল, একমাত্র উদ্দেশ্য ছিল, আমি বাজারে যে বইগুলো আমার সামনে ছিল সেগুলো আমি ঠিক যেভাবে চিন্তা করি একজন শিক্ষার্থীকে সহজভাবে শেখানোর ব্যাপারে, ঠিক সেভাবে বইগুলো লেখা নয়। আমি বলছি না বাকি বইগুলো খারাপ বা তথ্যের ঘাটতি আছে,
দেখুন, একটা বইতে শুধুমাত্র তথ্য দিয়েই বইটাকে অনেক সুন্দর করা যায় না। পৃথিবীতে তথ্যের জন্য মানে আপনি লক্ষ লক্ষ বই পাবেন, কিন্তু আপনি কি লক্ষ লক্ষ বই পড়তে পারবেন? বা অনেক হিউজ তথ্য দিয়ে প্রচুর বই পাবেন, সবগুলো কি পড়তে পারবেন? না। আপনি যেহেতু এখানে পিএইচডি ডিগ্রি নিতে চাচ্ছেন না, আপনার দরকার এমন একটি বই যে বইটা খুব সহজে আপনি পড়ে বুঝতে পারবেন এবং কম্পিটিটিভ পরীক্ষায় ভালো নাম্বার তুলতে পারবেন। আর ওরকম একটা চিন্তা থেকেই মূলত ইংলিশ টিউটর বইটি লেখা। সো আপনারা যারা ইংলিশে দুর্বল আছেন অথবা ভালো, সবার জন্য আমি এই বইটি সাজেস্ট করছি। অন্তত যে কোনো দুটো অধ্যায় পড়ুন, আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। ঠিক আছে, আপনার হাতে একটা দুটো বই আছে, জীবনে তো আপনি অনেক ইনভেস্ট করতেছেন, এই একটা বইতে মাত্র 550 টাকা ইনভেস্ট করেন, হতে পারে আপনার জীবনটাই বদলে যাবে। আর আপনার জীবন বদলে গেলে তখন ওই 550 টাকা আপনার জীবনের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াবে। আশা করি মূল মেসেজটি বুঝতে পেরেছেন। এবার চলুন আমি একটু পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এখানে 36 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হুইচ হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম। প্রশ্নটা খুবই ঝামেলাপূর্ণ একটা প্রশ্ন। ঝামেলাপূর্ণ না, এটা মূলত মডার্ন ইংলিশের প্যাটার্ন থেকে প্রশ্নটা করা হয়েছে। কথা বুঝতে পারছেন কেন? কেন? কারণ এখানে জানা হচ্ছে চাচ্ছে যে হুইচ হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার এন্ড প্লুরাল, অর্থাৎ এমন একটা ওয়ার্ড নাউন এখান থেকে বের করতে হবে যার সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টা সেম। আপনি যদি এটা দেখেন, এক্সপেক্ট্রাম, ইউএম যদি থাকে তাহলে এখানে এর পরিবর্তে এ যোগ করে একে প্লুরাল করা হয়। স্টিমুলাস, ইউএস যদি থাকে এটার সমান আমরা আই যোগ করে প্লুরাল করি, স্টিমুলি। বেসিস, আই এস যদি থাকে এটার পরিবর্তে আমরা ইএস লিখি। তার মানে বোঝা যাচ্ছে এটার সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে, এটারও সিঙ্গুলার প্লুরাল দুটোই আছে, এটারও আছে। এখন বাকি এটা নিয়ে আসে। ডাইস শব্দটা, ডাই শব্দের প্লুরাল হিসেবে আমরা ডাইসও ইউজ করি এবং ডাইসও ইউজ করি। তার মানে হচ্ছে এই ডাইসটা বলতে আমরা যদি বলি, ছক্কা আছে না, আমি যেটা আপনারা চিনবেন, ছক্কার ভিতর কি মানে একটা ফোঁটা দুটো ফোঁটা তিনটা, এই ধরনের যে ছক্কার যে গুটিটা, সেটাকে আমরা অনেক সময় ডাইস হিসেবে বলি। এখন আরেকটা ডাইস হচ্ছে যেটা ফ্রেম, মানে একটা কাঠামো, যেমন আইসক্রিম তৈরি করা হয় যখন, তখন একটা ডাইস ব্যবহার করা হয়, সেটাকে বোঝায়। এখন বিষয়টা এটা না, এটারও কিন্তু আমার সিঙ্গুলার প্লুরাল রয়েছে। তাহলে এখানকার সঠিক উত্তর কোনটা? শুরু যে বললাম, মডার্ন ইংলিশ অনুসারে এই ডাইস কে সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে বিবেচনা করা হয়। কি? সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হিসেবে কি করা হয়? বিবেচনা করা হয়। তাহলে এই মডার্ন স্ট্যান্ডার্ড ইংলিশ অনুসারে আমাদের কিন্তু এটার উত্তর নিতে হচ্ছে। তার মানে আপনার যদি এই কনসেপ্টটা যদি ভালো করে জানা না থাকে তাহলে কিন্তু আপনি এখানে সঠিক উত্তর করতে পারবেন না, ভুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমার কাছে মনে হচ্ছে 2024 সালে এটা একটা স্পেশাল কোশ্চেন, এটা একটা স্পেশাল কোশ্চেন এবং পরবর্তীতে এটা আসলেও আমি অবাক হব না, কারণ প্রশ্নটা যথেষ্ট স্মার্ট একটা প্রশ্ন। বুঝতে পারছেন কিনা? ওকে, এবার তাহলে আমরা একটু পরের প্রশ্নটাতে চলে যাব। দ্য ওয়ার্ড শিবলিং, শিবলিং ওয়ার্ডটার মানে কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে একই পিতামাতার কে মানে মানে একই মায়ের উদরে জন্ম নেওয়া ভাই অথবা বোন, ভাই অথবা বোনকে বোঝায়। কথাটা বুঝতে পারছেন? তাহলে শুধুমাত্র ভাই হবে না, শুধুমাত্র বোন হবে না, ভাই ও বোন হবে না, বরঞ্চ ভাই অথবা বোন। ক্লিয়ার? এটি কমন প্রশ্ন, এটা অতীতে আরো অনেকবার আসছে। এই প্রশ্নটাও আমাদের আর্টিকেল থেকে আসছে। দেখেন, আর্টিকেল থেকে আসছে। আর্টিকেল থেকে আসা প্রশ্নটাতে দেখেন, আমরা আর্টিকেলের
কয়টা জায়গায় মূলত যদি কমন নাউন থাকে, আমাদের যদি সাধারণভাবে কমন নাউন থাকে তখন এর পূর্বে সাধারণত আমরা এ এন ব্যবহার করি। তো এই প্যাটার্নটা কোন কোন জায়গায় ব্যবহার করি সেটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যেমন সাবজেক্টের পজিশনে ব্যবহার করি, অবজেক্টের পজিশনে ব্যবহার করি, অবজেক্ট অফ প্রেপোজিশনের পর ব্যবহার করি, মানে প্রেপোজিশনের পর। তারপর হচ্ছে কমপ্লিমেন্টের সময়, কমপ্লিমেন্টের সময় যেটা ওই যে বি ভার্ব দিয়ে যে ব্যবহারটা আমি দেখিয়েছিলাম, এই যে এখানে যে নাউন বা নাউন ফ্রেজের কথা বলছিলাম সেটা কিন্তু আমার কি ছিল, একটা কমপ্লিমেন্ট। কি ছিল? কমপ্লিমেন্ট। আপনারা কমপ্লিমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে ইংলিশ টিউটরের বেসিক গ্রামার অধ্যায়টা দেখতে পারেন, সেখানে আমি এর ব্যাপারে খুব সুন্দর করে বিস্তারিত কথা বলেছি। তাহলে দেখেন এই যে পুরো ব্যাপারটা, যে সাবজেক্ট পজিশনে, অবজেক্ট পজিশনে, অবজেক্ট অফ প্রেপোজিশন এবং কমপ্লিমেন্টের জায়গায় যদি কমন নাউন ফার্স্ট টাইম হয়, কি হয়? ফার্স্ট টাইম যদি ব্যবহার হয়, মানে ওই বাক্যে যদি আর দ্বিতীয়বারের মতো ব্যবহার না হয়, প্রথম হয়, তাহলে এর পূর্বে সাধারণত আমরা এ এন ব্যবহার করি। এখানে লেফট হচ্ছে ভার্ব, যেখানে বলা হচ্ছে রাজা রেখে গেলেন। কাকে রেখে গেলেন? উত্তরাধিকার, তাই না? উত্তরাধিকার। তাহলে এই যে কাকে রেখে গেলেন, এটার অবজেক্ট হচ্ছে উত্তরাধিকার। তাহলে কি এই অবজেক্ট পজিশনে ফার্স্ট টাইম ব্যবহার হয়েছে, এর আর কোথাও নাই এখানে। তাহলে আমাকে এখানে এ অথবা এন ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে? এই এর উচ্চারণে এই উচ্চারিত হয় না। যেমন আমরা আওয়ারের ক্ষেত্রে যেমন অ্যান আওয়ার আমরা ইউজ করি, একইভাবে অ্যান অনেস্ট ম্যান, তাই না? যেমন আমরা একটু আগে ইউজ করছিলাম ইন্টেলিজেন্ট অ্যানিমেল, তাই কিনা? এইসব ক্ষেত্রে আমরা অ্যান ইউজ করি। প্রথমত এইচ এর উচ্চারণ উচ্চারিত না হলে তার পূর্বে, আবার ভাওয়েল উচ্চারিত হলে সেই ক্ষেত্রে। তো এখানে স্বাভাবিকভাবে তাহলে আমাদের উত্তর হবে কি? অ্যান। তাহলে উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এই প্রশ্নটি দেখব, 39 নম্বর প্রশ্ন। এখানে বলা হচ্ছে আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হু ডিড দিস। আপনারা জানেন হু দ্বারা যদি কোনো, যেমন এই বাক্যটাকে যদি আমরা দেখি, হু ডিড দিস, এই বাক্যটা যদি আপনি খেয়াল করে দেখেন, হু দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে এরপরেই আমাদের মেন ভার্ব থাকে। কে থাকে? হু দ্বারা বাক্য শুরু হলে আমাদের এর পরপরই মেন ভার্ব থাকে। তার মানে কি? হু প্লাস মেন ভার্ব। যদি মানে সরাসরি পাস্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলছি, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলছি। আর অন্য টেন্সের ক্ষেত্রে তো অক্সিলারি প্লাস মেন ভার্ব বসে, অক্সিলারি প্লাস মেন ভার্ব, যেমন কন্টিনিউয়াস টেন্স হোক অথবা পারফেক্ট হোক। কিন্তু নরমালি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হু এরপর সরাসরি মেন ভার্ব বসে। এখন এরপরে দিস যেটাকে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের হু যুক্ত বাক্যের প্যাসিভ করার প্রথম নিয়ম হচ্ছে এর পরিবর্তে আমরা বাই হোম লিখব, রাইট? এর পরিবর্তে আমরা কি করব? বাই হোম লিখব। ওকে, এরপর আমাদের এটা পাস্ট টেন্স, তাহলে এটা ডিড মেইন ভার্ব হলে এটা প্যাসিভ হবে ওয়াজ ডান। কি হবে বলুন তো? ওয়াজ ডান। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাব্লিউএস ওয়ার্ড এবং সাবজেক্টের মাঝে একটা অক্সিলারি থাকতে হবে। তাহলে এখানে ওয়াজ অথবা ওয়ার্ড হতে পারে। এখানে দিস সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে। ওকে, তাহলে এদের মাঝখানে একটা সাবজেক্ট আসবে, অবজেক্ট থেকে সাবজেক্টটা আসবে দিস, তারপর আমার মেইন ভার্বটা বসবে ডান। তাহলে আমাদের এখানকার মূল বেসিকটা কি? এখানকার মূল বেসিকটা হচ্ছে মেইন ভার্বটাকে আপনি আগে প্যাসিভ করে নেবেন, তখন জাস্ট
এদের ভিতর মাঝখানে অবজেক্ট থেকে আসা সাবজেক্টটাকে এখানে বসাবে, ব্যাস হয়ে গেল, আর কিছু না, বাকিটা আগের মতোই। ক্লিয়ার? তাহলে সেই জায়গা থেকে বাই হুম ওয়াজ দিস ডান, আমাদের এ নাম্বার হচ্ছে সঠিক উত্তর। এবার দেখেন 40 নম্বর প্রশ্নটা। 40 নম্বর প্রশ্ন, 40 নম্বর প্রশ্নে কি বলা আছে? সিলেক্ট দ্য সেন্টেন্স ইজ হুইচ ডাউন ইজ অ্যান অ্যাডজেক্টিভ। মানে এখানে ডাউন শব্দটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা কোন বাক্যে, এটি মূলত আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। প্রথমত ডাউন শব্দটা কিন্তু নরমালি আমরা প্রেপোজিশন হিসেবে ব্যবহার করি, রাইট? নরমালি কি প্রেপোজিশন হিসেবে ব্যবহার করে, ওকে। এখন আমরা জানি উই ওয়াজ, আমরা দেখেছিলাম যে কি দেখেছিলাম, অ্যাজ দ্য সান ওয়েন্ট আউট, অর্থাৎ যখন সূর্য ডুবে যাচ্ছিল, ডুবে যাওয়া দেখছিলাম। এখানে ওয়েন্ট হচ্ছে ভার্ব, ভার্বের পর যদি ডাউন বসে, এরপর যদি কোনো নাউন বা নাউন ফ্রেজ না থাকে, তাহলে সেটি তখন আর প্রেপোজিশন হয় না, সেটি হয়ে যায় আমাদের অ্যাডভার্ব, ওকে। এরপর দেখেন যদি আমার নাউন নাউন ফ্রেজ থাকে, তখন সেটা হয়ে যাবে প্রেপোজিশন। যেমন টিয়ার্স রেন ডাউন হার ফেস, তাহলে দেখুন তো ডাউন শব্দটার পরে এখানে নাউন ফ্রেজ আছে কিনা, আছে। তার মানে কি এবার এটি হয়ে যাচ্ছে আমার কি প্রেপোজিশন, ওকে, বুঝলাম। আমাদের যাচ্ছে অ্যাডজেক্টিভ, দ্য সিস্টেম ওয়াজ ডাউন, সিস্টেমটা ডাউন হয়ে গিয়েছিল। অল মর্নিং, অল মর্নিং এটা সারা সকাল, সারা সকাল, তাহলে সারা সকাল যেটা, এটা কিন্তু অ্যাডভার্ব, তাই না? এটা অ্যাডভার্ব। বাট দেখেন আমাদের বি ভার্বের পর যখন বসবে, বসে সাবজেক্টের অবস্থা প্রকাশ করবে, তখন সেটা হবে অ্যাডজেক্টিভ। কারণ বি ভার্বের পর আমার নাউন ফ্রেজ অথবা আমার অ্যাডজেক্টিভ বসে। কি বসে? নাউন ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ বসে। এটা যেহেতু নাউন না, সঙ্গত কারণে এটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ সাবজেক্টের দোষ গুণ অবস্থা প্রকাশ করে, দোষ গুণ অবস্থা প্রকাশ করে। তাহলে সেই জায়গা থেকে সিস্টেমটা কি ছিল? ডাউন ছিল, সারা সকাল সিস্টেমটা ডাউন ছিল। তাহলে এটি হচ্ছে মূলত আমাদের অ্যাডজেক্টিভ। আর এই বাক্যে মূলত অ্যাডজেক্টিভই জানতে চাওয়া হয়েছে, তাহলে সি নাম্বার উত্তর। আর ডাউন উইথ, এটা আমাদের মূলত আমরা একটা ফ্রেজ হিসেবে মূলত ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে নিপাত যাক, নিপাত যাক এই অর্থে। ডাউন উইথ দ্য টাইরেন্ট মানে হচ্ছে স্বৈর শাসক নেপাত যাক। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর হচ্ছে কি সি নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 41 নম্বর প্রশ্নটা দেখব। 41 নম্বর প্রশ্ন, 41 নম্বর প্রশ্নে কি বলা আছে বলেন? এখানে বলা হচ্ছে এ ব্লুমিং ফ্লাওয়ার, ব্লুমিং মানে একটা প্রস্ফুটিত ফুল, কি প্রস্ফুটিত ফুল। এখন এখানে বলা হচ্ছে ইজ বিউটিফুল, খুবই চমৎকার, সৌন্দর্যপূর্ণ, টু লুক এট মানে তাকিয়ে দেখতে। অর্থাৎ একটা ফুল ফুটতেছে, মানে এই যৌবনা টাইপের, যে একদম সজীব, এরকম ফুলটা দেখতেও কিন্তু খুব চমৎকার, এই কথাটাই বোঝানো হচ্ছে। এখন বলা হচ্ছে এখানে ব্লুমিং শব্দটা মূলত কি হবে? ইনফিনিটিভ হবে, জেরান্ড পার্টিসিপল, ভার্বাল নাউন? প্রথমত হচ্ছে ইনফিনিটিভ হবে না, কারণ ইনফিনিটিভের ক্যারেক্টারটা হচ্ছে মূলত টু প্লাস ভার্ব, এটা হবে না, হওয়ার সুযোগ নেই। ভার্বাল নাউন মূলত দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এই গঠন নিয়ে তৈরি হয়।
যেহেতু এখানে এই ঘটনা নেই, তাহলে আমাদের এই দুটো হচ্ছে না, আমাদের এই দুটো থেকে একটা হবে। আমরা জানি এটা টেস্ট করার উপায়টা হচ্ছে যে এই সাবজেক্টটাকে রেখে আমরা একটা অ্যামিজার ভার্ব ইউজ করব যদি সঠিক অর্থ দেয়। এ ফ্লাওয়ার ইজ ব্লুমিং, তার মানে একটা ফুল প্রস্ফুটিত হচ্ছে, এটি একটি সঠিক অর্থ দিচ্ছে এবং বাক্যের যোগ্যতাও আছে। যদি এরকম স্ট্রাকচার থাকে, দ্যাট মিন্স ডিটারমিনার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস নাউন, এটা থাক আর না থাক, এই ভার্ব প্লাস আইএনজি যদি এরকম যদি স্ট্রাকচার থাকে, তাহলে সেটা মানে টেস্ট করার, যেমন আমি যদি বলি এ রিডিং রুম, এখানে রিডিংটাকে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল, এই ক্ষেত্রে টেস্ট করবেন এইভাবে, এ রুম ইজ রিডিং। একটা রুম পড়তেছে, এটা কি কখনোই পসিবল? এটা কি সম্ভব? বলেন তো, রুম নিজে নিজে পড়বে, এটা সম্ভব? সম্ভব না। এই কারণে যদি সম্ভব না হয় তখন এটিকে আমরা বলবো জেরান্ড। কারণ এই যে কন্টিনিউয়াস অর্থ দেওয়ার অর্থ হচ্ছে চলমান, কনসেপ্টটাই হচ্ছে মূলত একটা অবস্থা। এই কারণে একটা চলমান অবস্থাটাই কি অ্যাডজেক্টিভ, এই কারণে অ্যাডজেক্টিভ থাকলে, অবস্থা থাকলে তাকে চলমান আকারে লেখা যায়। অর্থাৎ চলমান বিষয়টা একটা ফুল কি প্রস্ফুটিত হচ্ছে, তার মানে কি এটা একটা চলমান অবস্থা, সঠিক অর্থ দিচ্ছে। এই কারণে পার্টিসিপল যদি হয় তাকে কন্টিনিউয়াসে যদি লেখা হয় কিভাবে, আগে নাউন, তারপর অ্যামিজার, তারপর ওই আইএনজি, এবং সেটা যদি কন্টিনিউয়াসে সঠিক অর্থ দেয়, কন্টিনিউয়াসে সঠিক অর্থ দিলে তাহলে সেটি হচ্ছে মূলত আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। কি বলেন তো? প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি সঠিক অর্থ না দেয় তাহলে সেটা হবে আমাদের জেরান্ড। যার কারণে এখানে রিডিংটা হচ্ছে আমার জেরান্ড, বাট এখানে কোথায় এ ব্লুমিং ফ্লাওয়ার, এটি হচ্ছে অ্যাজ এ পার্টিসিপল। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে সি নাম্বার। এবার আমরা 42 নাম্বারটা দেখব। দেখেন 42 নম্বর প্রশ্নটাতে কি বলা আছে, I tried to persuade him but he wouldn't come। এখানে এই যে দেখেন কাম ভার্বটার কথা বলা হচ্ছে যে সে আসেনি। তাহলে এই কাম ভার্বটা মূলত কি টাইপের ভার্ব? কজেটিভ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, মডাল। আমরা যদি মডাল ভার্বের ব্যাপারে জানি সেটা হচ্ছে মূলত অ্যামিজার ব্যতীত যখন শ্যাল, উইল, ক্যান, মে, মাস্ট, তাই কিনা, উড, কুড, মাইট, এরা হচ্ছে মূলত মডাল ভার্ব। এখানে যদি উডন্ট বলতো তাহলে আমি মডাল হিসেবে দেখাতে পারতাম, যেহেতু কাম বলছে এই তালিকায় নেই, তার মানে এ মডাল না। এখন পজিটিভ ভার্ব কি? যে প্রযোজক ক্রিয়া, প্রযোজক যে ভার্বটা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। যেমন আমি যদি বলি আই ফিড দা বেবি, আমি শিশুটিকে খাওয়াই, এখানে যে খাওয়ার কাজটা আমি করতেছি না, খাওয়ার কাজটা এই শিশু করতেছে, তার মানে কি এই শিশুকে দিয়ে খাওয়ার কাজটা করিয়ে নিচ্ছি। তার মানে এই ফিডটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব। কথা বুঝতে পারছেন কিনা? আমরা পজিটিভ ভার্ব নিয়ে ডিটেলস আলোচনায় যাব না, কারণ এটা লম্বা আলোচনা, এটা যদি অন্য কোনো দিন সময় পাওয়া যায় তখন করা যাবে।
তো এটা অন্তত পজিটিভ ভার্ব হচ্ছে না। তাহলে ট্রানজিটিভ ভার্ব কি? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে, শর্ট কথায় যার কি থাকে, অবজেক্ট থাকে। ঠিক আছে, এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমি আবারও বলছি, ট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট থাকে না। এখন অবজেক্ট আছে কি নেই সেটা বের করার সহজ টেকনিক হচ্ছে, আপনি যদি ভার্বটাকে হুম বা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে, হুম বা ওয়ার্ড দ্বারা প্রশ্ন করে। এখন দেখেন সে আসেনি, কি আসেনি, কাকে আসেনি, এই প্রশ্নের উত্তর দিচ্ছে না, যার কারণে আমার এটি ইনট্রানজিটিভ ভার্ব হবে এবং এরপরে যে কোনো আমার অবজেক্টও নেই, স্পষ্টই দেখা যাচ্ছে। যেমন এই যে কাম, গো, এরা হচ্ছে মূলত সাধারণত ইনট্রানজিটিভ ভার্ব। কি বলেন তো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের এই বাক্যে মূলত জানতে চাওয়া হচ্ছে কাম ভার্বটা কি, তাহলে উত্তর হচ্ছে আমাদের ইনট্রানজিটিভ ভার্ব। ক্লিয়ার? এভাবে প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পড়বেন, ব্যাখ্যা সহকারে। তাহলে ব্যাখ্যা সহকারে যদি পড়েন দেখবেন যে পুরো ব্যাপারগুলো আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে, খুবই সহজ হয়ে যাচ্ছে। কথাটা ক্লিয়ার? ওকে, 43 নম্বর প্রশ্নটা দেখেন। 43 নম্বর প্রশ্নে কি বলা আছে? 43 নম্বর বলা আছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক বাক্যটা বের করতে হবে, খুঁজে বের করতে হবে। One of my friends are getting married today. অর্থাৎ আজ আমার বন্ধুদের একজন বিয়ে করতে যাচ্ছে। ওয়ান অফ নিয়ে যদি আপনি বেসিকটা একটু জানেন, এটা খুবই চমৎকার একটা বেসিক আছে। কথা বুঝতে পারছেন কিনা? এটা শুধুমাত্র ওয়ান অফ না, ওয়ান, ইদার, নিদার, এদের পর যখন অফ বসে, এদের পর যে নাউনটা, এই নাউনটা সবসময় প্লোরাল হবে, বাট আমার যে ভার্বটা হবে, এই ভার্বটা অলওয়েজ কে সিঙ্গুলার হবে। কেন সিঙ্গুলার হবে? কারণ এরা প্রত্যেকেই কে সিঙ্গুলার। এরা যেহেতু সিঙ্গুলার, সঙ্গত কারণে আমার ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। তবে মনে রাখতে হবে এই নাউনটা কিন্তু অবশ্যই 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 প্লোরাল হবে, না হলে স্ট্রাকচার ভুল হবে। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এখানে অ্যাপোস্ট্রফি এস হবে না, আর বাকি ওয়ান অনুসারে এখানে আর হওয়ার কথা না, এটা ভুল। ওয়ান অফ মাই ফ্রেন্ড, এখানে এস হবে কারণ এটা প্লোরাল হতে হবে। ভার্ব ঠিক আছে কিন্তু এস নাই। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা আমার এস আছে, বাট এটা অনুসারে আমার ভার্বটা হওয়ার কথা এস নাই, এই কারণে এটাও ভুল। ওয়ান অফ মাই ফ্রেন্ডস, এটা প্লোরাল আছে এবং এটা অনুসারে আমার ভার্বটাও ইজ আছে, তার মানে কি এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পারছেন কিনা? আপনি যদি নিয়ম আপনার জানা যদি থাকে তাহলে এই ব্যাপারগুলো খুব একটা কঠিন না, খুব সহজে আপনারা পেরে যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ। এবার আসেন 44 নম্বর প্রশ্নটা। 44 নম্বর প্রশ্নটা দেখেন কি বলা আছে। ডোন্ট গো আউট ওয়াইল ইট রেইনস। বৃষ্টি যখন হয় তখন বাইরে যেও না, বৃষ্টির সময় বাইরে যেও না। অর্থাৎ এখানে দেখেন ওয়াইল দ্বারা দুটো বাক্যাংশ যুক্ত হয়েছে, ওয়াইল দ্বারা দুটো বাক্যাংশ যুক্ত হয়েছে। এখানে ইট হচ্ছে সাবজেক্ট, রেইনস হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে, আবার এদিকে ডোন্ট গো ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স তার মানে দেখেন এই পাশে একটা ক্লজ যুক্ত হয়েছে, এই পাশেও একটা ক্লজ যুক্ত হয়েছে। আমরা জানি দুটো ক্লজ যুক্ত করে সাধারণত কে কনজাংশন, কে যুক্ত করে
দুটো ক্লজকে যুক্ত করে কনজাংশনে। এখানে বলা হচ্ছে এই ওয়াইল শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে, প্রশ্নই আসে না। ভার্ব হওয়ার প্রশ্নই আসে না। ইন্টারজেকশন হওয়ার প্রশ্নই আসে না। তাহলে উত্তর হচ্ছে কি আমার কনজাংশন। খুবই সহজভাবে দেখেন আমরা কিন্তু প্রশ্নগুলো পাচ্ছি। আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকটা প্রশ্ন যখন প্রিভিয়াস কোশ্চেন পড়বেন তখন ব্যাখ্যা সহকারে পড়বেন, কারণ যত বেশি ব্যাখ্যা সহকারে পড়বেন দেখবেন তত আপনি ভালো করতে পারছেন। কথাটা ক্লিয়ার? আশা করি সকলেই বুঝতে পেরেছে। তো আমাদের এভাবে যদি পড়তে থাকে আমরা কিন্তু বেশ অনেকগুলো প্রশ্ন সমাধান করব, কারণ জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলোর মানে আমরা প্রশ্ন সমাধান করব ম্যাথ এবং ইংলিশে। এবং আমরা প্রায় প্রতিদিনই ক্লাস নিচ্ছি, 3 দিন ম্যাথে 3 দিন ইংলিশে। আপনাদের উচিত হবে ক্লাসগুলোতে কন্টিনিউ করা। আমাদের যারা ইংলিশের কিছু দুর্বল বা মিডিয়াম, যারা আসলে ইংলিশে ভালো করতে চান, তাদের জন্য একটা আমাদের অনেক বড় একটা কোর্স, বেসিক টু অ্যাডভান্স ইংলিশ। এই কোর্সটি যারা জব শিখে তারাও করতে পারবেন, যারা অ্যাডমিশন পরীক্ষা দেবেন তারাও করতে পারবেন, এবং যারা শখের বসে গ্রামার শিখতে চান তারাও এই কোর্সটা করতে পারবেন। এই কোর্সটা ইংরেজি শেখার একমাত্র সহজ সমাধান, অন্যতম সহজ সমাধান। আর এই কোর্সটিতে ভর্তি চলছে যারা মনে করেন একটা টার্গেট নিয়ে 6 মাস 1 বছর আমার সাথে কন্টিনিউ করে ইংলিশ ভীতি দূর করতে চান, তারা এই কোর্সটিতে যুক্ত হতে পারে। কারণ এই কোর্সটি আপনাকে ইংলিশ ভীতি পুরোপুরি দূর করিয়ে দিবে। সো পরীক্ষায় সর্বোচ্চ মার্কসের জন্য, ইংলিশ নিজে নিজে ভালোভাবে শেখার জন্য এই কোর্সটি হতে পারে আপনার জন্য বেস্ট চয়েস। মনে রাখবেন, একটা কোর্সের ইনভেস্টমেন্ট, যেমন এই কোর্সটা মাত্র এখন 750 টাকা। এখন আপনি 750 টাকা ইনভেস্ট করলেন, এখন যদি এর দ্বারা আপনি একটা চাকরি 20,000 টাকা দিয়ে একটা চাকরি পান, এটা কিন্তু আপনি লাইফ টাইম এই স্যালারিটা পাবেন। কথা বুঝতে পারছেন কিনা? যেটা কয়েক কোটি টাকা আপনি আপনার লাইফে বেতন পাবেন, সেখানে ইনভেস্টমেন্ট মাত্র 750 টাকা। এখন এই 750 টাকা ইনভেস্ট যদি না করেন, আর তাতে করে যদি ধরেন কোনো কারণে ইংলিশের কারণে আপনি চাকরিটা পেলেন না, তাহলে কিন্তু আপনি কয়েক কোটি টাকা লুজার হলেন। কথা বুঝতে পারছেন কিনা? এটা সবসময় মনে রাখবেন যে আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য, এটা অনেকেই বুঝেন না, স্কিল ডেভেলপমেন্টের জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে। পৃথিবীতে আপনি প্রাইভেট জব করেন অথবা মানে সরকারি জব করেন, আপনাকে এই সেক্টরে ইনভেস্ট করতেই হবে। দেখবেন সরকারি চাকরি যারা করেন তারা কিন্তু চাকরিতে ঢোকার পরেও বিভিন্ন আবার কি ডিপার্টমেন্টাল পরীক্ষায় অ্যাটেন্ড করে। কারণ কি? তাকে জানতে হয়, তাকে আবার নতুন, অনেকে আবার এক্সট্রা MBA ডিগ্রি নেয় বা ইত্যাদি ডিগ্রি নেয়, আবার অনেকে দেশের বাইরে চলে যায় পিএইচডি ডিগ্রি নেওয়ার জন্য। কেন? কারণ হচ্ছে আপনার কেরিয়ারে প্রবেশের পরেও স্কিল ডেভেলপমেন্টে আপনাকে ইনভেস্ট করতে হবে। আর এখনো আপনি কেরিয়ারেই পৌঁছেন না, তাহলে আপনার কি পরিমাণে ইনভেস্টমেন্ট জরুরি, এটা লুকোচুরির কিছু না, আপনাকে করতে হবে যদি দুর্বল থাকেন। আর যদি প্রাইভেট জবে যান তাহলে তো লাইফ টাইম জুড়ে আপনাকে ইনভেস্ট করতে হবে, কারণ সেখানে চ্যালেঞ্জ আছে, সেখানে নতুন নতুন প্রযুক্তির সাথে, AI এর সাথে, ইভেন নিউ যে ইনোভেশন আসবে এগুলির সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে। যদি অ্যাডজাস্ট না করেন আপনি হারিয়ে যাবেন। তার মানে আপনাকে কেরিয়ারে যে একটা ইনভেস্টমেন্ট আছে, এটা আমরা অনেকেই বুঝি না, যার কারণে আমরা পিছিয়ে থাকি। সো আপনি যদি ইংলিশে দুর্বল থাকেন, আমি রিকোয়েস্ট করবো যে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সটা আপনার জন্য বেস্ট সলিউশন হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই ধারাবাহিকটির সাথে সঙ্গেই থাকবেন। আমরা সপ্তাহে 3 দিন আমরা এই ধারাবাহিকটি কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।